এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, আপনার কাছে আসলে দুটি প্রশ্ন রয়েছে। তৃণমূলের ভাঙনের ঝড়ে টিকে থাকার লড়াইয়ে মমতার অবস্থান কেমন দেখছেন, আর তিনি দলের মনোবল ধরে রাখতে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? দেখুন, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে দিল্লির রাজনীতি উত্তাল উত্তাল কোন অর্থে, সেটি হচ্ছে যে তৃণমূলের যে ভাঙন, সেই ভাঙন অব্যাহত। পশ্চিমবঙ্গ বিধানসভার যে পরিষদীয় দল সেখানে ভাঙন ধরেছে, এবং সেই ভাঙন গিয়ে পড়েছে তৃণমূলের যে সংসদীয় দল সেখানে ভাঙন ধরেছে। এবং তৃণমূলের যে লোকসভার যে 28 জন সাংসদ, সেই 28 জনের মধ্যে 20 জন সাংসদ যারা বিদ্রোহী বলে চিহ্নিত হয়েছে, তারা একটি চিঠি দিয়েছে স্পিকারকে, এবং স্পিকার যদি সম্মতি দেয় বা অর্থাৎ গৃহীত হয় সেই চিঠিটি, তাহলে কিন্তু নতুন করে আলাদা ব্লক হয়ে যাবে, এবং সেই ব্লকই কিন্তু আসল তৃণমূল কংগ্রেস বলে সংসদে কিন্তু পরিচয় পাবে। এবং সেখানে রাজ্যসভার লোকসভার যে বিরোধী দলনেতা সেটি ঠিক হবে, এবং পরবর্তী যারা যারা যে সমস্ত আইনি প্রক্রিয়া আছে সেগুলো ঠিক হবে। কিন্তু এখনো পর্যন্ত এই ভাঙন নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী যে সাবেক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তৃণমূলের যে কংগ্রেসের যে প্রধান, তিনি কিন্তু একটি মন্তব্য করেননি। এরকম আমরা দেখলাম যে তিনি কার্যত কোণঠাসা, এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তৃণমূলের যে ভাঙন শুরু হয়েছে, এই ভাঙন অব্যাহত থাকবে, এবং এই ভাঙন আরো দীর্ঘতর হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে 20 জন সাংসদ বিদ্রোহী শিবিরে আছে, সেখানে কিন্তু আরো বেশ কয়েকজন সাংসদ সেই বিদ্রোহী শিবিরে নাম লেখাতে পারে। তো এর ফলে তৃণমূলের যে যে শক্তি সঞ্চয়, সেটা কিন্তু একদমই কার্যত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একটা সময় যে দাপট দেখিয়েছিলেন, তৃণমূল নেত্রী হিসেবে দাপট দেখিয়েছিলেন, কিন্তু সাবেক হয়ে যাওয়ার পরে বা তারপর থেকে আস্তে আস্তে কিন্তু তার দলের রাশ কিন্তু তার হাত থেকে চলে যাচ্ছে। এবং এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তার যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু একদম অন্ধকারে, এবং আগামী দিনে তৃণমূল দলটা থাকবে কিনা সেটি নিয়ে তারা কিন্তু সংশয় প্রকাশ করেছেন। আপনি জানেন যে ইতিমধ্যে যেই 20 জনের যে ব্লক তৈরি হয়েছে, এবং তারা ইতিমধ্যেই হয়তো দাবি করবে, আগামী কয়েকদিনের মধ্যে তো দাবি করতে পারে যে তৃণমূলের যে প্রতীক আছে ঘাসফুল শিবির, সেই ঘাসফুলের যে প্রতীক সেটি যদি তারা দাবি করে এবং সেটা যদি সম্পন্ন হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের যেই প্রতীক, অর্থাৎ মমতা ব্যানার্জির যে প্রতীক, সেই প্রতীক কিন্তু তার দলের হাত থেকে বিরোধী শিবির যেটি আছে সেখানে কিন্তু চলে যাবে। সুতরাং তৃণমূলের ভবিষ্যৎ সত্যি খুবই অন্ধকার, অর্থাৎ মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেস, তার ভবিষ্যৎ একদম অন্ধকার। এবং এই মুহূর্তে আপনি জানেন যে কার্যত দেয়ালে পিঠ থেকে গেছে, এবং সেইখান থেকে একটা নিস্তার পেতে গিয়েই কিন্তু কালকে আমরা দেখলাম যে ইন্ডিয়া দলের যে জোট, ইন্ডিয়া অর্থাৎ বিজেপি বিরোধী যে জোট, সেই জোটের তিনি সামিল হয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। এবং আগের যে সেই জাপট ছিল, অর্থাৎ আগের যে ইন্ডিয়ার যে জোট, সেই জোটে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গেতে সেখানে একটা তার দাপট ছিল, আলাদা বক্তব্য ছিল। কিন্তু গতকালের যে ইন্ডিয়ার জোটের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু তার সে দাপটও দেখা গেল না, এবং তার কোনো বক্তব্য নেই। তিনি যখন তৃণমূল দিল্লিতে রয়েছেন, তার ঠিক 2 কিলোমিটার ধরে বিদ্রোহী শিবিরের যে বৈঠক, সেখানে এক এক করে তারা দল ভাঙছেন, দল থেকে চলে যাচ্ছেন। অথচ মমতা ব্যানার্জি তিনি দিল্লিতে থেকেও কিন্তু কার্যত নিরুপায় দলের ভাঙন রুখতে পারলেন না। শুধু মমতা ব্যানার্জি নন, তার যে ভাইপো অভিষেক ব্যানার্জি তিনিও ছিলেন, তিনিও কিন্তু ভাঙতে পারলেন না। এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যে ভাঙন শুরু হয়েছে, তিনি মমতা ব্যানার্জি তার দল থেকে আর উদ্ধার করতে পারবে না। এখান থেকে তৃণমূলের যে ভবিষ্যৎ বা মমতা ব্যানার্জির ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু কার্যত অন্ধকারে। সামনে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন দীপক দেবনাথ।